হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং মার্কেটে এত বড় একটা ফল আজকে হলো কেন, সেই কারণটা নিয়ে ডিসকাশন করব। তার সাথে হচ্ছে যে আগামী দিনের জন্য কি সুখবর রয়েছে এই মার্কেটেও, সেই বিষয়টা নিয়েও ডিসকাশন করব এবং এই পরিস্থিতিতে আমি অ্যাকচুয়ালি কি করছি সেই বিষয়টা নিয়েও ডিসকাশন করব। ওকে, তো আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি অ্যাটলিস্ট কিছু জিনিসপত্র সম্পর্কে ধারণা লাভ করবেন। ওকে, আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেন বা ডিসকাশন করার চেষ্টা করেন, বা অনেকেই আমাকে একটাই কথা বলেন বারবার যে আমি কবে পোর্টফোলিও ক্রিয়েট করব না করব। তো সেই বিষয়ে আমি একটু আবছা ধারণা দেওয়ার চেষ্টা করব, স্পষ্ট ধারণা ডেফিনেটলি দেব না। ওকে, তার কারণ হচ্ছে আমি সেবি রেজিস্টার্ড নই এবং আমি কাউকে কোনোদিনই অ্যাডভাইস প্রোভাইড করি না। আমি অ্যাডভাইস দেওয়ার নিজেকে যোগ্য বলে মনেই করি না। হোয়ারাস আমি জাস্ট যে কাজটা করি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, মার্কেটে কীভাবে ট্রেডারদের স্কিল ডেভেলপ করতে হয় এবং আমি কীভাবে একটা ভিউ বানাতে হয় সেই বিষয়ে আমি আমার স্টুডেন্টদেরও হেল্প করে থাকি বা স্টাডিজের জন্য হেল্প করে থাকি, এবং এর সাথে সাথে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলেও সেই বিষয়গুলো নিয়েই ডিসকাশন করি। আমি জেনারেলি কোনো রেকমেন্ডেশন প্রোভাইড করি না, সুতরাং আমার এখান থেকে বা আমার এই ভিডিও থেকে আপনি কোনো একটা রেকমেন্ডেশন পাবেন এই বিষয়টা কিন্তু এক্সপেক্ট করবেন না কোনো দিনই। ওকে, যাই হোক, তো এরপরে যারা যারা নিজের অ্যানালিসিসগুলো শুনতে চান বা কথাগুলো শুনতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা আপনাকে ভয় পাওয়ানোর জন্য আমি বানাচ্ছি না। প্রথম কথা, তার রিজনটা হচ্ছে যে আমার ভয় পাওয়ানোর কিছু নেই, আপনার পোর্টফোলিওই আপনাকে ভয় পাওয়াবে এবং মার্কেটের বর্তমান পরিস্থিতি আপনাকে ভয় পাওয়াবে। তার কারণ আপনি কেবলমাত্র সুইং ট্রেডিংই করেছেন এবং শুধুমাত্র আপনি পোর্টফোলিও হ্যান্ডেল করা বা কন্টিনিউয়াসলি পোর্টফোলিও বিল্ড আপ করা, লং টার্ম ইনভেস্টমেন্ট ইত্যাদি জিনিসপত্রে বিলিভ করেছেন। আপনি আজ অবধি শর্ট সেলিং জিনিসটা শেখেননি, ফিউচার অ্যান্ড অপশন শেখেননি, চিরকালই ফিউচার অ্যান্ড অপশনস থেকে লস হয় ইত্যাদি বিভিন্ন রকম থট আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আপনি হেজিং করাটাও শেখেননি। রাইট? যদি আপনি এই ভিডিওগুলো শিখে থাকেন, এই জিনিসপত্রগুলো শিখে থাকেন, তাহলে এই ভিডিওটাতে এই কথাগুলো আপনার জন্য নয়। ওকে, ম্যাক্সিমাম আমি ট্রেডারের কথা বলছি যারা এই জিনিসগুলো করেনই না, কেবলমাত্র আসেন শেয়ার বাজারে এবং এসে বিভিন্ন জায়গা থেকে রেকমেন্ডেশন নেন, বিভিন্ন ব্যক্তির রেকমেন্ডেশন নেন এবং শেয়ার বাই করেন বা নেকেড কল পুট ইত্যাদি বাই করে নিজের জীবনটা কাটাতে চান এবং ভাবেন যে ওইখান থেকেই পয়সা তৈরি হয়ে যাবে। ওইভাবে মার্কেটে পয়সা তৈরি হয় না। মার্কেটের বিভিন্ন জিনিসের সাইকেলস থাকে, রাইট? এবং মার্কেটে বিভিন্ন ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো একটা একটা করে ট্রিগার করে এবং সেই ট্রিগারটা হয় তার রাইজটাকে বাড়ায়, না হলে তার ফল হওয়ার ব্যাপারটাকে কন্টিনিউয়াসলি বাড়াতে থাকে, রাইট? তো আজকের ডেটে যে ফলটা হলো মার্কেটের, এর সব থেকে বড় কারণ হচ্ছে ইউএসএ। এর দুটো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে গতকাল ইউএসএ জিডিপির ডেটা রিলিজ হয়েছে। যেভাবে অক্টোবর মাসে আমাদের জিডিপির ডেটা রিলিজ হয়েছিল এবং তারপরে জিডিপির ডেটা থেকে খুব বাজে একটা এক্সপেকটেশন এসছিল, তার আগে নেসলে থেকে শুরু করে এশিয়ান পেন্টস এই জাতীয় কোম্পানিগুলো খারাপ কথা বলেছিল মার্কেটের গ্রোথ সম্পর্কে বা বিজনেসের গ্রোথ সম্পর্কে। ঠিক সিমিলার স্ট্রাকচার ইউএসএ মার্কেটে ফলো হচ্ছে। ইউএসএর জিডিপি ডেটা খারাপ এসছে, তার আগে ওয়ালমার্ট ইউএসএর গ্রোথ নিয়ে একটা ফোরকাস্ট করেছিল। তো সেই দুটো জিনিস অ্যাকচুয়ালি ট্রিগার করেছে মার্কেটের সেল অফটা গতকাল রাত্রে ইউএসএতে। এর সাথে সাথে ট্রাম্প যে কথাটা বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প, সেটা হচ্ছে যে আমি 1 মাসের জন্য মেক্সিকো এবং কানাডার ওপর যে ট্যারিফটা দিচ্ছিলাম সেটাকে 1 মাসের জন্য পোস্টপন করলাম। তো আমরা অনেকেই সেই সময় ভেবেছিলাম, আমি নিজেও ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে হি ইজ এ ডিল মেকার, উনি প্রবাবলি একটা ডিল করতে চাইছেন যার জন্য এই সমস্ত কথাগুলো বলছেন। বাট গতকাল রাত্রে তিনি এই জিডিপি ডেটা আসার সাথে সাথে আর একটা ফুয়েল অ্যাড করলেন মার্কেটের জন্য। সেটা হচ্ছে 4 তারিখ থেকে, অর্থাৎ ফোর্থ মার্চ থেকে কানাডা এবং তার সাথে সাথে মেক্সিকোর ওপর তিনি 25% করে ট্যারিফ বাড়াচ্ছেন। চায়নার ওপর অ্যাডিশনাল 10%-এর কাছাকাছি ট্যারিফ বাড়ছে। তো এই ট্যারিফ বাড়ার যে ঘটনাটা, সেটা ন্যাচারালি ইউএসের মধ্যে একটা ইনফ্লেশনের জন্ম দেবে
এবং তার সাথে সাথে অন্য বিভিন্ন কান্ট্রিজের মধ্যেও এই আতঙ্কটা ছড়িয়ে যায় যে তাহলে প্রত্যেকটা দেশের যে বিজনেসম্যানরা রয়েছে যারা বাইরে ইউএসের সাথে বিজনেস করেন তাদেরকে এরপরে ট্যারিফের সম্মুখীন হতে হবে ইউএস গভর্নমেন্টের। এর ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইউএসএ নিজের প্রোডাকশন ক্ষমতা বাড়ানোর একটা দিকে যাচ্ছে, বা নিজের কোম্পানিগুলো এবং নিজের দেশের লোক যাতে কর্মসংস্থান পায় তার একটা ডেলিবারেট প্রচেষ্টা করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যেটা ওদের নিজের কান্ট্রির সিচুয়েশনের জন্য মেবি হয়তো ভালো বা ভালো না, সেটা পরবর্তীকালে আমরা ডিসকাশন করব বা সেটা পরবর্তীকালের কোনো একটা টপিক। বাট শর্টার টাইমে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যে ইউএসের মধ্যে ইনফ্লেশন রাইজ করবে এবং তার সাথে সাথে বিভিন্ন বাইরের প্রোডাক্টগুলোর যখন দাম বেড়ে যাবে সুতরাং ডিম্যান্ড অনেকটা পরিমাণ কমে যাবে, রাইট? এবার ডিম্যান্ড যদি কমে যায় এই সমস্ত কান্ট্রি থেকে যত এক্সপোর্টার আছে তাদের প্রত্যেকের কিন্তু একটা বিশাল বড় রকম তারা প্রবলেম ফেস করবে, রাইট? তো এই এক্সপেকটেশন থেকে এবং তার সাথে সাথে ইউএসের নিজের ইকোনমি খারাপ হবে টেম্পোরারিলি, এটা ডোনাল্ড ট্রাম্প জানেন, জানা সত্ত্বেও এই জিনিসটা করছেন ফর লঙ্গার টাইম, মানে লঙ্গার পিরিয়ডের একটা ভিউ রেখে তিনি এই কাজটা করছেন যাতে ইউএসের ইকোনমি পরবর্তীকালে একটা বেশ ভালো জায়গায় গিয়ে পৌঁছায়। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এর বিহাইন্ডে প্রচুর রিজনস আছে, সেগুলো নিয়ে পরে একটা সময় ডিসকাশন করা যাবে। এখন যে বিষয়টা, তো এই কথাগুলো বলার ফলে মার্কেটের মধ্যে ইনিশিয়াল শর্টার টাইম পিরিয়ডের মধ্যে একটা বেশ ভালো রকম নিজার্ক রিয়াকশন আসে ইউএসএর মার্কেটে, এবং সেই কারণের জন্য গতকাল ইউএসএ মার্কেট লাস্ট 3 বছরে যতটা পরিমাণ ফল করেছে তার মধ্যে সবথেকে হাইয়েস্ট ফল করেছে গতকাল রাত্রে। তো এই ফলটা হয়ে যাওয়ার সাথে সাথে যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে গ্লোবালি এই বিষয়টা কিন্তু ট্রিগার করবে, সেটা গতকাল রাত্রেই অনুমান করা গিয়েছিল। তো আজকে সকালের দিকে, সকালের শুরুতেই জাপানের মার্কেটও ডাউন থাকে এবং চায়নার মার্কেটও মোটামুটি এবার ডাউনে কিছুটা ঢুকতে শুরু করছে, বিকজ এই ট্যারিফ ওয়ারের যে আঁচ, সেই আঁচটা আপাতত যে পড়তে চলেছে প্রত্যেকটা কান্ট্রিজের উপর, সেটা ডোনাল্ড ট্রাম্প একটা আওয়াজ দিয়ে দিলেন, রাইট? তার সাথে ইউএসের ডিম্যান্ড, এমনিতেই জিডিপির ডেটা কম আসা মানে ডিম্যান্ড স্লো ডাউন হচ্ছে, রাইট? তো এই দুটোই যদি ডিম্যান্ডকে আরও স্লো ডাউন করে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেই এর আঁচ পড়বে, বিকজ ইউএস হচ্ছে সব থেকে বড় কনজিউমার। এবং সেই কারণের জন্য আমরা যদি দেখি আজকে আমাদের মার্কেট, পুরো এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, প্রত্যেকটা মার্কেটে মোটামুটিভাবে রেডে ক্লোজ, রাইট? অর্থাৎ মানে সম্পূর্ণভাবে বেশ ভালো রকম পরিমাণে একটা ফল আমরা কিন্তু অবজার্ভ করছি। এটা অ্যাক্রস দ্য সেক্টর হয়েছে, অলমোস্ট অল দ্য স্টকস বলা যেতে পারে। নিফটি 50-র মধ্যে এই 7-8টা স্টক রয়েছে যারা গ্রিনে ক্লোজ দিয়েছে। নিফটি 500-এর মধ্যে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে 69 স্টক রয়েছে যারা গ্রিনে ক্লোজ দিয়েছে, বাকি যত স্টক রয়েছে সমস্ত স্টক কিন্তু রেডে ক্লোজ হয়েছে। এবং এই যে ফলটা, এটা একটা ব্রুটাল ফল। তার কারণ হচ্ছে এর দুটো অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্ট হচ্ছে যে মোটামুটি 1.7%-এর কাছাকাছি, 1.9%-এর কাছাকাছি ইন্ডিয়ান মার্কেট ফল করেছে এবং চাইনিজ মার্কেট থেকে শুরু করে সবাই ফল করেছে, রাইট? সেকেন্ড যে অ্যাসপেক্টটা রয়েছে সেই অ্যাসপেক্টটা হচ্ছে 28 বছরের টোটাল রেকর্ড ব্রেকিং একটা ইভেন্ট হলো, সেটা হচ্ছে এই ব্যাক টু ব্যাক 5টা মাস টানা কিন্তু নিফটি ফল করলো। এটা সেই 1996 সালে হয়েছিল, তারপরে এই প্রথমবার হলো এতদিনের মধ্যে, রাইট? এই সময়ে আপনি যদি দেখেন, বা যারা এখনও মার্কেটে পয়সা ইনভেস্ট করেননি, ইনভেস্ট করার কথা ভাবছেন, বা হয়তো একটা সামান্য পরিমাণ পয়সা ইনভেস্ট করেছেন, সেই জায়গা থেকে বাইরে বসে রয়েছেন নিজের ক্যাপিটালটা নিয়ে, এবারে কখন সেই জায়গায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই রকম একটা পরিকল্পনা করছেন, তাদের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই। ওকে, প্রথম কথা হচ্ছে, যখন বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে না, তখন বাড়ি থেকে বেরোনোটা একদম উচিত নয়। ওকে, তো এটা সবসময় মনে রাখবেন। এই ঝড়টার সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। সেই বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আপনি যদি বাইরে বেরোন তখনও দেখবেন রাস্তাঘাটে প্রচণ্ড কাদা, জল কাদা ইত্যাদি চ্যাপ 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 করছে, এরকম একটা ওয়েদার, রাইট? তারপরে যে সূর্যটা ওঠে সেটা খুব ব্রাইট সূর্য হয়। সুতরাং এখন হচ্ছে মার্কেটে ঝড় চলছে, এরপরে বৃষ্টি হবে, তারপরে কাদা হবে। তো এই সমস্ত প্রত্যেকটা স্টেপ যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ অবধি ওই নতুন সূর্যটা যে উঠবে এবং ব্রাইট একটা সূর্য উঠবে সেইটার কিন্তু আপনি আশা করবেন না। তো আগে ঝড়টা থামতে দিন, বৃষ্টিটা থামতে দিন, কাদাটা হোক,
রাতটা পেরোতে দিন, তারপরে গিয়ে আপনি নতুন সূর্যটা যখন দেখতে পাবেন তখন ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তার আগে ইনভেস্টমেন্টের কথা ভাবলে বা তার আগে ওই বাড়ি থেকে বেরোলে আপনাকে আবার ভিজতে হবে। ওকে, তো এবং তার সাথে লাইফ রিস্কও থেকে যায়, কারণ ঝড়ের সময় প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ মানে বৃষ্টিপাত হচ্ছে তো এখন বাইরে, সুতরাং সেই কাজটা করবেন না। এটা জাস্ট একটা ওয়ার্নিং দিলাম। যারা যারা অলরেডি ইনভেস্টেড রয়েছেন, নিজের পোর্টফোলিওকে লাল দেখছেন, তাদের জন্য একটাই কথা আমি বলবো, একটা সেন্টেন্সই বলবো, সেটা হচ্ছে এই যে মার্কেট সাইকেল, এখানে আমি লাস্ট মানে 4-5 মাস ধরে কন্টিনিউয়াসলি নেগেটিভলি কথা বলেছি, ট্রিগার করেছি যে এটা করুন ওটা করুন, হেজিং শেখানোর একটা ডেলিবারেট প্রচেষ্টা করেছি, প্রচুর আমার থেকে খারাপ কমেন্টস এসছে যে মার্কেট ফল করবে না ইত্যাদি ইত্যাদি, কারণ আপনাদের প্রত্যেকের প্রচুর পরিমাণে টাকা এখানে ফেসে আছে। তো এই বিজনেস সাইকেলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অলরেডি ট্র্যাপড। এখন আপনার যে মানে পোর্টফোলিওটা দেখছেন সেটা আপনার এখন গলায় কাঁটা লাগার মতো অবস্থা হয়ে গেছে, না ওটাকে আপনি বের করতে পারছেন, না ওটাকে আপনি গিলতে পারছেন, রাইট? তো মানে পাতি বাংলা ভাষায় বলতে গেলে এই বিষয়টাই বোঝা যায়। তো আপনার সিচুয়েশনসটা এখন এরকমই হয়েছে। আমি শুধু একটাই কথা বলবো আপনাকে, অন্য বাকি ইউটিউবারদের মতোই বটম প্রেডিক্ট করার চেষ্টা করবেন না। সেকেন্ড জিনিস হচ্ছে অ্যাভারেজিং একদমই করবেন না। অ্যাভারেজিং হচ্ছে ব্যাড কনসেপ্ট ইন স্টক মার্কেট। ওকে, তো অ্যাভারেজিং একদমই করবেন না, কারণ আপনি আপনার দরকার পয়সা, আপনার ওই স্টকটা থেকে পয়সার দরকার নেই। আপনি যদি ফ্রেশ সেম টাকাটা ইউজ করে অন্য কোনো স্টকে ইনভেস্ট করতে পারেন, আপনার বেটার রিটার্ন আসবে কম্পেয়ার টু দ্যাট স্টক, এটাও হতে পারে। তো সেই কারণে কেউ একটা ফল করে গিয়েছে মানে তাকে বটম খোঁজার চেষ্টা করবেন না। শেয়ার বাজারে একটা কথা আছে, সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য ফলিং নাইফ। বাট এখন ম্যাক্সিমাম ইউটিউবার থেকে শুরু করে ম্যাক্সিমাম মিডিয়া চ্যানেল সবাই আপনাকে সাপোর্টের স্বপ্ন দেখাচ্ছে, এবং এই সাপোর্টের স্বপ্নটা 24,000 থেকে শুরু হয়েছে। 24,000-এ প্রথমে সাপোর্ট, 24,000 থেকে যখন 23,500 ভাঙলো ওখানে সাপোর্ট, 23,000 ভাঙলো ওখানে সাপোর্ট, তারপরে 22,500 সাপোর্ট, রাইট? এখন হচ্ছে 22,000-এর সাপোর্ট। সো যারা পোর্টফোলিও হোল্ড করছেন তারা সাপোর্ট দেখবেন না। সাপোর্ট তিনিই দেখতে পারেন যিনি একটা সুইং বা ছোট্ট সুইং দেখতে চাইছেন, ফিউচার অ্যান্ড অপশনে খেলতে চাইছেন, ছোট্ট একটা বুল কল স্প্রেড নেব, ছোট্ট একটা বিয়ার পুট স্প্রেড নেবো, এই টাইপের যারা অ্যাক্টিভিটি করছেন, বা খুব 3-4 দিনের জন্য যারা ভিউ দেখছেন, বা 7 দিনের জন্য একটা ভিউ রাখতে চাইছেন, তারা সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করতে পারেন, বা আপনারা মানে সেই টাইপের থটে কাজ করতে পারেন যদি আপনি ফিউচার অ্যান্ড অপশনসে খেলেন। বাট সুইং ট্রেডিং, ইনভেস্টমেন্ট এইগুলো যদি আপনি করেন তাহলে এর সাথে আপনি কখনোই অ্যালাইন হতে পারবেন না। এবং বিশেষ করে এই মানে একটাই কথা বলবো, সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য ফলিং নাইফ। তার কারণ হচ্ছে আপনি যদি নিউজ চ্যানেল দেখেন, কেউ বলবে 21,800-তে সাপোর্ট, যেটা আমাদের মানে প্রি ইলেকশনের পোস্ট ইলেকশন র্যালিটা যেখান থেকে শুরু হলো সেটা, কেউ আবার 20,000-এর ওখানে দেখবেন একটা কিছু গ্যাপ ছেড়ে গেছে সেই থিওরি দেবেন, কেউ 17,300-র গ্যাপ বলবেন, ইত্যাদি ইত্যাদি কথা বলবেন। বাট আমি যেটা বলবো যে এই সাপোর্ট বা বটম খোঁজার কোনো চেষ্টা করার প্রয়োজনই নেই। তার রিজনটা হচ্ছে বটম কেউই প্রেডিক্ট করতে পারবে না, ইভেন আমিও বটম প্রেডিক্ট করতে পারি না, এবং আমি চেষ্টাও করি না কোনো কালেই যে বটম আমাকে ধরতে হবে। একটা মেথড অ্যাপ্লাই করতে পারেন, যে মেথডটা আপনাকে অ্যাকচুয়ালি একটা জায়গায় গিয়ে যখন কনসলিডেশন হবে কোনো একটা স্টকে, তখন আপনি সেখানে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। এখন একটা স্টক পড়ছে, এই কতটা অবধি ফল করবে, কোন জায়গায় গিয়ে কনসলিডেশন হবে, কোথায় গিয়ে এফআইআই বাইং করবে বা ডিআইআই বাইং করবে, বা কোনো একটা বড় প্লেয়ার অ্যাকুমুলেশন করবে, সেন্টিমেন্ট কতদিন পরে রিভার্স হবে, এগুলোর কোনো নিশ্চয়তা এই মুহূর্তে নেই। এগুলোর নিশ্চয়তা আসতে এখন অনেক সময় লাগবে, কারণ ওই যে বললাম ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখন কাদা হবে, তারপরে রাতটা পেরোবে, তারপরে গিয়ে সূর্য উঠবে। তো সূর্য ওঠার এখনো অনেক দেরি। বাট একটাই কথা বলবো যে মানে যে কোনো ঝড় একদিন না একদিন থেমেই যায়, সুতরাং ডেফিনেটলি এই ঝড়টাও থেমেই যাবে এক সময় না এক সময়, এবং তারপরে আবার ফ্রেশ সূর্য উঠবে, রাইট? বাট দুটো কাজ করা যেতে পারে। একটা হচ্ছে বাইরে দাঁড়িয়ে সেই কোনো একটা গাছতলায় দাঁড়িয়ে আপনি হি হি করে কাঁপছেন, বৃষ্টিতে ভিজছেন এবং রাতটা পেরিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছেন, এটা হতে পারে। আর একটা হচ্ছে না, আমি বাড়িতে বসে চুপচাপ শান্তভাবে রয়েছি,
ঝড় বৃষ্টি পেরিয়ে যাক, তারপরে যা করার করবো, সেরকম একটা চিন্তাভাবনা নিতে পারেন। আমার মনে হয় নেক্সট অ্যাপ্রোচটা ভালো, রাদার দ্যান বাইরে এই সময় বেরোনোর থেকে বা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার থেকে। তার কারণ হচ্ছে যে মার্কেট যাই করুক, সেটা আপনাকে একটা থিওরিজ দিয়ে, আপনাকে একটা মানে কি বলবো মেথড দিয়ে সেই জিনিসটাকে ক্যাচ করতে হবে। সেটা র্যান্ডামলি কোনো কিছু থেকে আসবে না। তো আগে এনভায়রনমেন্টটাকে এক্সট্রিমলি নেগেটিভ হতে দিন। এক্সট্রিমলি যেখানে নেগেটিভ হবে সেই জায়গাতে গিয়ে আপনি পিক করতে পারেন, বা এক্সট্রিমলি নেগেটিভ থেকে যখন স্লাইট পজিটিভের দিকে একটু ঘুরবে সেই জায়গাতে গিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। বাট আজকের ডেটে এইরকম দিনে, যেদিন মার্কেটের মোস্ট অফ দ্য স্টক ফল করেছে, রেড হয়েছে, এই জায়গাতে আমি কয়েকটা আশার পয়েন্ট দেখাচ্ছি বা কয়েকটা পজিটিভ পয়েন্ট দেখাচ্ছি। সেটা হচ্ছে ইকোনমিক ডেটার উপর থেকে। আজকে বিকেলে 5:30 নাগাদ প্রচুর ইকোনমিক ডেটা বেরিয়েছে ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেমের ওপর। প্রথম কথা হচ্ছে জিডিপি গ্রোথ। 1 নাম্বার কথা হচ্ছে আজকের ডেটা সবাই আপনাকে মানে মার্কেটের এই ফলের কথা বলবে, বাট আমি কিছু জিনিসপত্র বলছি যেগুলো হয়তো আগামী 2টো কোয়ার্টার পরে মার্কেটের যে রিভার্সালটা হবে সেই জায়গা থেকে আপনাকে একটা বুস্ট দেবে। ওকে, আগের মতো এই শার্প ভিসেভ রিকভারি এইসব একদম অ্যাজিউমই করবেন না। তার কারণ মার্কেট সেন্টিমেন্ট, মার্কেটের পজিশন, বিজনেস সাইকেলের পজিশন, জিওপলিটিক্যাল সিনারিওস, গ্লোবাল ম্যাক্রোস, কোনো কিছু মার্কেটের ফেভারে নেই, রাইট? তো এই মুহূর্তে এই যে পজিটিভ ডেটাগুলোর কথা বলছি, এটাও মার্কেটকে কোনো সাপোর্ট দিতে পারবে না। বাট এইটা পরবর্তীকালে আরও কয়েকটা ডেটার সাথে অ্যালাইন যখন হবে ধীরে 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 ধীরে, তখন মার্কেটের পুরো গেমটা আবার আস্তে 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 পরিবর্তন হবে। আমি এটা বলছি না যে আজকে এইখানেই এই জায়গায় বটম তৈরি হলো। বটম তৈরি হতে বা সেই যে রিভার্সালটা তৈরি হবে সেটা তৈরি হতে এখনো দীর্ঘ সময় লাগবে। এটা আমি বলছি লং টার্ম পার্সপেক্টিভ থেকে। শর্ট টার্মে আরও 200 পয়েন্টের ওপরে র্যালি দিল, 500 পয়েন্টের র্যালি দিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, রাইট? এটা যদি টিউসডে হয়, ওয়েডনেসডে হয়, কি এই এক্সপায়ারির পর হয়, আমি আশ্চর্য হব না, রাইট? যাই হোক, তো পজিটিভ কথাগুলো প্রথমে এবার বলি। সেটা হচ্ছে জিডিপির ডেটা লাস্ট কোয়ার্টারে যেটা এসেছিল 5.4, সেটার থেকে অনেক বেটার এসছে 6.3। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ার যে মানে ফোরেক্স রিজার্ভ বেড়েছে। বাট এখানে আরেকটা জিনিস গলার কাঁটার মতো হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ইউএসডি আইএনআর। আরবিআই এত বড় বড় পদক্ষেপ নেওয়ার পরেও ইউএসডি আইএনআর এর মধ্যে পুনরায় আবার আগের মতো একটা গতি শুরু হয়েছে, এবং সেই জায়গায় টাকার ভ্যালুয়েশন কিন্তু আরও কমছে। থার্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে আরেকটা নেগেটিভ নিউজ। সেটা হচ্ছে ইন্ডিয়ার যে কারেন্ট ডেফিসিট আছে গভর্নমেন্টের বাজেটের, সেই ডেফিসিটের পরিমাণও বেড়েছে। বাট সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিপোজিটের পরিমাণ বেড়েছে, অর্থাৎ ব্যাংকসের টাকা আসছে, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ার যে ট্রেডিং অ্যাক্টিভিটি টু সাম এক্সটেন্ট একটু বেড়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেটটাও বেড়েছে। তো এই প্রত্যেকটা জিনিস পরবর্তীকালে মার্কেটকে রিভার্স করতে হেল্প করবে, বাট ইমিডিয়েট বেসিস নয়। এগুলো জাস্ট ট্রিগারটা আসা শুরু হয়েছে। একটা জিনিস মার্কেটে সবসময় হয় যে যখন কোনো একটা খারাপ সময় থাকে, তখন মানে গুড নিউজও ব্যাড নিউজের মতো ট্রিট করা হয়। আপনারা বিভিন্ন কোয়ার্টারলি রেজাল্টেও সেই জিনিসটাই দেখে থাকবেন। আবার মার্কেটের সিচুয়েশন যখন ভালো থাকে, তখন আপনার ব্যাড নিউজকেও মার্কেট ভালো নিউজ হিসাবেও ট্রিট করে, রাইট? তো আমি কখনোই এটা বলছি না যে এই কয়েকটা ইকোনমিক ডেটা ভালো এসছে মানে কাল সকাল থেকে বা মানডে মর্নিং থেকে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। আমি সেই কথাটা কিন্তু একদম বলছি না, বা এখানে অ্যাকোমোডেশন করুন সেই সমস্ত কিচ্ছু বলছি না। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ডেটাটা ভালো এসছে, এবং এরপরে এটা পরবর্তীকালে এই ডেটাটাকে হজম করতে বা কনজিউম করতে যে কোনো বিজনেসে 2 কি 3টে কোয়ার্টার লেগে যায়। সেই কারণে ইকোনমিক ডেটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ডিং আপনাকে ভিউ দেয়, কিন্তু সেটা বিজনেসের সাথে মানে কম্বাইন হয়ে সেটার যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু অনেক পরে আসবে। তার রিজনটা হচ্ছে যে মার্কেটের মধ্যে এখন ট্রিমেন্ডাস লেভেল অফ সেলিং প্রেশার রয়েছে। সেলিং প্রেশারের কথা যদি বলতে হয়, মানে নিফটি মোটামুটিভাবে 16%-এর কাছাকাছি ফল করেছে অল টাইম হাই থেকে। তার সাথে সাথে আমরা যদি মিড ক্যাপের কথা ভাবি, মিড ক্যাপ মোটামুটিভাবে দেখতে গেলে 20%-এর কাছাকাছি ফল করেছে।
এবং স্মল ক্যাপের কথা যদি দেখি আমরা, তাহলে সেখানে মোটামুটি 28%-এর কাছাকাছি স্মল ক্যাপের যে ইন্ডেক্স আছে ইন্ডেক্স ফল করেছে। তো সেলিং অ্যাক্টিভিটি কন্টিনিউয়াসলি চলছে, মার্কেটে প্রচুর রিটেলার ট্র্যাপ, তো এই জায়গাতে সেলিং অ্যাক্টিভিটি চলবে, প্রচুর আন্ডার ভ্যালুড স্টক পাওয়া যাবে এবং এই সেল অফটা যখন শেষ হবে আপনি মানে এত আন্ডার ভ্যালুড স্টক পাবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। প্রচুর স্টক রয়েছে যারা বুক ভ্যালুর নিচে নামতে শুরু করেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তার মানে এটা বলছি না যে এই স্টকটাকে আপনি কিনে নেন, এটাকে আপনি এই হিসাবে কখনোই ট্রিট করবেন না। এবং সেবির যে রুল আছে যে 3 মাস আগের ডেটা দেওয়া, আমি 3 মাস আগেরই ডেটা দিচ্ছি। 3-4 মাস আগে থেকে আপনি যদি দেখেন ওএনজিসির যে শেয়ারটা আছে সেটা বুক ভ্যালুর নিচে ট্রেড হচ্ছে, রাইট? বন্ধন ব্যাংক বুক ভ্যালুর নিচে ট্রেড হচ্ছে। তো এরকম প্রচুর স্টক রয়েছে যারা এবার বুক ভ্যালুর নিচে আসতে শুরু করেছে। আপনি একটা জিনিস ভাবুন, কোম্পানির যে অ্যাসেট রয়েছে বা যা তার বুক ভ্যালু, তার থেকে নিচে আপনি সেই কোম্পানিটাকে বাই করতে পারছেন, দ্যাট ইজ কল আন্ডার ভ্যালুয়েশন। আমি এটা বলছি না যে আপনি ওএনজিসি গিয়ে কাল সকালে বাই করে নিন, কারণ আপনি বাই করে নেবেন তারপরে এটা আরও 20% ফল করবে, মানে করবে কি না জানি না, আমি জাস্ট র্যান্ডামলি বলছি 20% ফল করবে, আপনি তখন এসে আমার কাছে ব্লেম করবেন, আপনি তো বলেছিলেন যে এটা বাই করতে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে? তো এক্সাম্পলটাকে এক্সাম্পলের মতো ট্রিট করুন, ওকে? এটাকে আপনি মানে নিয়ে ট্রেড করতে যাবেন না। তো এগুলো জাস্ট স্টার্ট হয়েছে, এই গেমটা কিন্তু আরও অনেকটা প্রলংড হবে বলে আমার মনে হয়। এবং ভ্যালুয়েশন একদম যতক্ষণ না লিকুরেটিভ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু বিগ প্লেয়ার বাইং আসবে না বা অ্যাকুমুলেশনটা আসবে না। সেই অ্যাকুমুলেশনটা যতক্ষণ না আসছে মার্কেটের মধ্যে এই জিনিসগুলো চলে। এটা আপনাকে মানে যদি আপনি কোনো অ্যানালিস্টের বক্তব্য শোনেন, লাস্ট যতদিন ইন্ডিয়ান মার্কেট চলেছে, মানে আমাদের ইন্ডিয়ার যারা অ্যানালিস্ট আছেন তারা কোনোদিন এটা দেখেনি যে ইন্ডিয়ান মার্কেট মানে বাইরের মার্কেটের থেকে মানে কি বলবো স্লোলি বিহেভ করেছে, এই ঘটনাটা তারা দেখেননি। সেই জন্য অনেকেই মানে বটম প্রেডিক্ট করার চেষ্টা করছেন বা মার্কেট এখান থেকে ঘুরে যাবে বলছেন। মার্কেটের যে ফান্ডামেন্টাল প্রবলেমসগুলো তৈরি হয়েছে, সেই ফান্ডামেন্টাল প্রবলেমসগুলো যতক্ষণ না কমছে ততক্ষণ অবধি কিন্তু এই জায়গা থেকে মার্কেট ঘুরবে না। আমি ফান্ডামেন্টাল প্রবলেমস বলতে কী কী জিনিস বোঝাচ্ছি সেই জিনিসগুলো নিয়ে আমি একটু আগামীকাল ডিসকাশন করব। আশা করি আগামীকালের ডিসকাশনটাও আপনাদের ভালো লাগবে। এবং আজকের ভিডিওটা থেকে যে কথাটা বলতে চাইছি, সমস্ত অ্যাসেট ক্লাস ফল করছে অল ওভার অ্যাক্রস দ্য গ্লোব। মানে আপনি যদি বিটকয়েন দেখেন, বিটকয়েন হিউজ ফল করেছে, গোল্ড প্রাইসও 3.5%-এর কাছাকাছি ডাউন, মানে অল টাইম হাইয়ের থেকে। আর নিফটি, ব্যাঙ্ক নিফটি ইত্যাদি কথা তো গেলাম, ইউএস মার্কেটও এবার ধীরে ধীরে ফল করছে। সব কিছু অ্যাসেট ক্লাসগুলোকে এবার কুল অফ হতে হবে, রাইট? সেই কুল অফের ব্যাপারটা এবার ধীরে ধীরে শুরু হয়েছে, অ্যান্ড দ্যাট উইল টেক সাম টাইম, যেটাকে আমি ঝড় বলছি, কাদা বলছি, ইত্যাদি ইত্যাদি জিনিস বলছি। আশা করি বুঝতে পারলেন কারেন্ট মার্কেটের সিনারিওসটা, আজকের মার্কেটের ফলের কারণটাও বোঝাতে পারলাম। পোর্টফোলিও কেন এই মুহূর্তে বানানো উচিত নয় সেই বিষয়টা নিয়েও আমি কিছু মানে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সেই মেসেজটা আপনার কাছে কারেক্টলি গিয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা পোর্টফোলিও হোল্ড করছেন, ট্র্যাপড হয়ে গিয়েছেন বলে মনে করছেন, তাদের জন্য লাস্ট একটা কথা বলছি, এই সময়টাও কেটে যাবে, ওকে? এই সময়টাও কেটে যাবে, ভালো সময় আসবে, কিন্তু ভালো সময়ে ভালো স্টক বাই করুন। যে জিনিসটা, যে পেনটা আপনি পেলেন এই বিজনেস সাইকেলে, এই পেনটা রিপিট করবেন না নেক্সট কোনো আপনার লাইফে। আর মার্কেটকে আপনি হয়তো গালাগালি দিচ্ছেন, মার্কেটকে হয়তো আপনি খারাপ বলছেন, মার্কেট এইভাবেই চলে। মেবি আপনি অনেক পরে এসছেন, আপনি পুরো মার্কেটের সমস্ত সাইকেলগুলো দেখেননি, স্টাডি করেননি, 2008 ক্রাইসিসের অ্যানালিসিস করেননি, মানে পুরনো যে সমস্ত সময়কালগুলো গিয়েছে 2016-এর দিকে যে পেইনগুলো আমরা ফিল করেছি সেই সময়গুলো আপনি দেখেননি, কোভিডের সময়ে পোর্টফোলিওর কী হাল হয়েছিল সেই জিনিসগুলো আপনি হয়তো রিয়েলাইজও করেননি, ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্য আপনার এক্সপিরিয়েন্সটা অনেক কম আছে, সেই কারণে আপনি মার্কেটকে হয়তো গালাগালি করছেন বা বলছেন মার্কেট ভালো নয় ইত্যাদি ইত্যাদি। বাট এই জিনিসগুলোর সাথে যখন নিজেকে অ্যালাইন করতে পারবেন মার্কেট মুডের সাথে, তখন দেখবেন আপনি রাইটলি ডিসিশনসগুলো নিচ্ছেন। আর সেটা করার জন্য 1 নাম্বার জিনিস হচ্ছে মার্কেটে টাইম স্পেন্ড করতে হবে, আর সেকেন্ড হচ্ছে মার্কেটে খেলার প্রত্যেকটা রুল জানতে হবে। এরকম নয় যে শুধু ইনভেস্টমেন্টেই পয়সা আছে, এরকম নয় যে শুধু ইন্ট্রাডে ট্রেডিংয়েই পয়সা আছে, এরকম নয় যে ফিউচার অ্যান্ড অপশনেই পয়সা আছে, আবার এরকমও নয় যে শুধু কমোডিটিতেই পয়সা আছে। আপনাকে সমস্ত গেমটা জেনে কখন কোনটা করতে হবে
দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওই টাইমিংগুলো যদি আপনি সেট করতে পারেন, আমি বলছি না মার্কেট টাইম করার কথা, আমি বলছি কোন অ্যাসেট ক্লাস কোন টাইমে খেলবেন, এইটা যদি বুঝতে পারেন তাহলে গেমের সমস্ত রুলটা আপনি জানবেন। এখন আপনি যেটা করছেন শুধু একটা রুলেই স্টিক করে থাকছেন, অ্যান্ড দ্যাট ইজ পোর্টফোলিও মেকিং, আর না হলে আপনি সুইং ট্রেডিং। কারণ বাকি রুলগুলোকে আপনি ইগনোর করছেন। ভাবুন একজন বোলার যে শুধুমাত্র ইনসুইং করা জানে আর কোনো বল জানে না, তাহলে সে কোনোদিন ইয়র্কারও মারতে পারবে না, সে কোনোদিন বাউন্সারও মারতে পারবে না, সে কোনোদিন শর্ট বলও করতে পারবে না, সে কোনোদিন স্লোয়ারও দিতে পারবে না, রাইট? বা সে কোনোদিন আউটসুইংও করতে পারবে না। সুতরাং সেই জন্য আপনাকে যদি একদম পারফেক্ট প্লেয়ার হতে হয় তাহলে খেলার নিয়মগুলো জানতে হবে, সেই খেলার সমস্ত টেকনিকগুলো জানতে হবে। যদি না সেই টেকনিকগুলো জানেন তাহলে আপনার সবসময় খেলাটাকে দোষারোপ করবেন আপনি, রাইট? আশা করি আপনি বুঝতে পারলেন আমি কি বলছি। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা আজকের ডেটে আমাকে কল করেছিল এবং কল করে এটাই কথা বলছে, তারা যে সমস্ত বন্ধু বান্ধবদের বলেছিল আসে কিছুদিন আগে যে মার্কেট এরম ফল করতে পারে, পোর্টফোলিও সেল করে দে, আমার কাছে পড়াশোনা করে ইত্যাদি ইত্যাদি, তাদের নিজেদেরও কনসেপ্ট তৈরি হয়ে গেছিলো। কারণ আমি যে জিনিসটা শেখাই সেটা হচ্ছে সম্পূর্ণ ডেটা ব্যাকড এবং আপনি ডিনাই করতে পারবেন না, কারণ আপনার সামনে ক্ল্যারিটি চলে আসবে, ওকে জিনিসটা এই 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 এই, রাইট? তার মধ্যে ওই চার্ট প্যাটার্ন হ্যান ত্যান ইত্যাদি নেই, তার মধ্যে অন্য জিনিস আছে, অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে বা ক্যাপিটাল অ্যালোকেশন কিভাবে হচ্ছে, গেমটা কিভাবে রিভার্স হচ্ছে, সেই বিষয়টা আপনাকে বুঝতে আমি হেল্প করি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের। সেইটা যখন তারা বুঝে যায়, আমার 90% অফ মাই স্টুডেন্টস আর পোর্টফোলিও লেস আজকের ডেটে। আমি আজকেই একটা পোল করেছিলাম এবং সেখানে যা রেজাল্ট, 90% অফ মাই ট্রেডার স্টুডেন্ট কোনো পোর্টফোলিও নেই, তার সাথে সাথে 30% অফ মাই স্টুডেন্টস আর ইন শর্ট পজিশন। সো এই ফলিং মার্কেটেও পয়সা বানানোর উপায়টা আপনাকে জানতে হবে কন্টিনিউয়াসলি। আমি যখন শর্ট করেছি সেটা যখন বলি ইউটিউবে, ম্যাক্সিমাম জন আমাকে এই কমেন্টটা করেন, আপনি তো শর্ট সেলার, আপনি এইটা করেছেন বলে মার্কেটের নেগেটিভিটি ক্রিয়েট করছেন। আমি মার্কেটে নেগেটিভিটি ক্রিয়েট করতে পারি না, আমার অতটা দম নেই, আমার অতটা ধক নেই সিম্পলি যে এই পুরো মার্কেটটাকে আমি একটা কমেন্ট্রি করে সেই মার্কেটটাকে ডাউন করে দেবো, রাইট? আমি খুব লিমিটেড ক্যাপিটালে কাজ করি, মার্কেটের রেসপেক্টে সেটা পিনাটস, রাইট? তো বিষয় হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি যেগুলো বলি সেগুলো হচ্ছে আমার ভিউজ মাত্র, আমার অ্যানালিসিসের একটা পার্ট বলি, বাট এই ডিপ লেভেল অফ অ্যানালিসিস, যে ডিটেল অ্যানালিসিসটা করি, যে জিনিসটা আমি শেখাই, সেখানে গেলে বা সেই জিনিসটা শিখলে আপনি বুঝতে পারবেন যে ওকে গেমটা হচ্ছে এই, তো এই সিনারিওসে আমি এই 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 জিনিস করব, এই সিনারিওসটা আমাকে ট্র্যাপ করার জন্য করা হচ্ছে, রাইট? তো সেইটা যখন বুঝে যান আপনি ওই জায়গাটাকে ডিনাই করতে পারবেন না যে এই মার্কেট ফলটা, সেটা আপনি আগে থেকেই বুঝে যাবেন যে এই টাইম পিরিয়ডের মধ্যে মোটামুটিভাবে মার্কেটের একটা কারেকশন আসতে পারে। সেটা কোনো টেকনিক্যাল ইন্ডিকেটার ইউজ করে নয়, এটুকু আমি বলতে পারি। বা তার যে ডিটেল লেভেল অফ অ্যানালিসিস সেটা আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামে পড়াই ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়টাই আমি আসছি না। ওকে, তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটা, আমার অনেক স্টুডেন্ট যেটা বলছিলাম আর কি, আমাকে কল করেছিলেন এবং এটাই বলছিলেন যে সেই যত বন্ধুদের আমরা বলছি, এটা একজন দুজনের কথা নয়, আমার প্রচুর স্টুডেন্ট কল করেছিলেন আজকে, যে আমরা বারবার বলে গিয়েছি যে পোর্টফোলিও সেল করে দিতে কেউ কথা শোনেনি। আজকের ডেটে তারা প্রত্যেকেই বলছে যে হ্যাঁ পোর্টফোলিওটা সেল করে দিলে এত টাকা সেভ হতো, অত টাকা সেভ হতো, রাইট? তো বিষয়টা হচ্ছে এটাই যে মার্কেটের সাইকেলটা বুঝতে হবে, কোন সাইকেলটা কিভাবে চলছে। এরকম নয় যে আমি আপনাকে একটা প্রেডিকশন বলে দিচ্ছি, মন গড়া কথা বলে দিচ্ছি, মন গড়া একটা কাহানি বলে দিচ্ছি, না সেটা নয়। তার বিহাইন্ডে প্রচুর ডেটা থাকে, তার বিহাইন্ডে দীর্ঘ একটা স্টাডি করতে হয়। সেই স্টাডিটার সাথে যদি আপনি অ্যালাইন না করতে পারেন তাহলে আমার মেন্টরশিপ কেন, আপনি কোথা থেকেও পয়সা বানাতে পারবেন না। এবং কন্টিনিউয়াসলি একটা ফ্ল্যাকচুয়েশন নিয়ে থাকবেন মাইন্ডের মধ্যে যে মার্কেট খারাপ, এবং প্রত্যেকটা ফ্ল্যাকচুয়েশনস যখন হবে, মনে করুন একটা শার্প আপ মুভ হচ্ছে, আপনি তার রিজনটাই বুঝতে পারছেন না, বা কোন জায়গায় আপনাকে ট্র্যাপ করছে আপনি সেটাই বুঝতে পারছেন না। মার্কেটের সব থেকে ক্লাসিক্যাল জিনিস হচ্ছে বিগ প্লেয়াররা আসে, এসে স্মল প্লেয়ারগুলোকে ট্র্যাপ করে, তাদের পয়সাটা চলে যায়। দেখুন পয়সা তো আর মানে মার্কেটে উৎপন্ন হয় না, বা কোনো গভর্নমেন্ট এসে পয়সাটা মার্কেটে ঢেলে দেয় না। গভর্নমেন্ট যে পয়সাটা প্রিন্ট করে সেই পয়সাটা ব্যাংকসের থ্রুতে, লোনের থ্রুতে সেই টাকাটা জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, সেই টাকার সেভিংসের পোর্শন মার্কেটে ঢোকে, সেই সেভিংসের পোর্শন থেকে স্টক মার্কেটের প্লেয়াররা তারা কি করে, একজনের মানি আর একজনের কাছে ট্রান্সফার হয়, রাইট? এই গেমটাই চলে স্টক মার্কেটের মধ্যে। তো পুরো সাইকেলটা আপনাকে জানতে হবে,
অ্যামাউন্ট অফ মানি কতটা প্রিন্ট হচ্ছে, তার কতটা পার্সেন্ট এসে মানে পার্সেন্টেজ এসে ইকোনমিকে বুস্ট করছে, আর তার কতটা পার্সেন্ট মার্কেটের মধ্যে ঢুকে সেটা মানে বিগ প্লেয়ারদের পকেটে যাচ্ছে, এই ক্যালকুলেশনসগুলো যদি আপনি না করতে পারেন, এই গেমটা যদি আপনি না বুঝতে পারেন, এই সাইকেলটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে তো প্রবলেম না। তাহলে আপনি ঝড়টা প্রেডিক্ট করতে পারবেন না, তাহলে আপনি এইটা বুঝতে পারবেন না যে আচ্ছা আকাশে মেঘ উঠেছে মানে এবার বৃষ্টি আসতে পারে, রাইট? এরকম নয় যে আমি প্রত্যেক সময় রাইট হই বা রাইট হচ্ছি, বাট সাইকেলগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সাইকেল বুঝে গেলেই গেমটা অর্ধেক ওভার হয়ে যায়, রাইট? যাই হোক, আজকে অনেকটা কথা বললাম, ভিডিওটা হয়তো অনেক দীর্ঘ হলো। আগামীকাল আমি কিছু ফান্ডামেন্টাল রিজন দেব, যে ফান্ডামেন্টাল রিজনগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে ইন্ডিয়াকে কেন এত ওভার ভ্যালুড বলা হচ্ছে, তার বিহাইন্ডে বিভিন্ন রকম যে প্যারামিটারগুলো রয়েছে, সেই প্যারামিটারগুলো নিয়ে আমি একটু ডিসকাশন করার চেষ্টা করব। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।